আমরা একটা মব নিয়ে একটা পুরো প্রোগ্রামই করেছি। তো মব বলতে যেটা আমি আগেও বলেছি, এখনো বলছি, মব বলতে আমরা যেটা বুঝি এই মবটা কিন্তু সেরকম না। এই মবটা একটা পূর্ব পরিকল্পিত meticulously planned মব সন্ত্রাস। এই সরকার এবং এই সরকারের যেই মদতদাতা বাহিনীগুলো আছে, সেই বাহিনীগুলো মিলে মবের নাম করে পূর্ব পরিকল্পিতভাবে আমাদের দেশের উপর, সংস্কৃতির উপর, সংখ্যালঘুর উপর, মুক্তিযুদ্ধের উপর, আওয়ামী লীগের উপর ক্রমাগত হামলা এবং সন্ত্রাস ঘটিয়ে যাচ্ছে এবং পুলিশের উপর। এর মধ্যে যেটা হলো এই সপ্তাহে পহেলা জুলাই যেটা হয়েছে চট্টগ্রামের পটিয়াতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলে যে সংগঠনটা আছে, তারা রাতের বেলা পটিয়াতে একটা অনুষ্ঠান করছিল। অনুষ্ঠান থেকে ফেরার পথে তাদের সাথে দেখা হয় ছাত্রলীগের একজন নেতা দীপঙ্কর তালুকদারের সাথে। তারা যেটা করেন, দীপঙ্কর তালুকদারের ফোন চেক করেন এবং ফোন চেক করে তারা দাবি করছেন যে তারা দেখতে পেয়েছেন দীপঙ্কর তালুকদার নাকি ছাত্রলীগের সাথে জড়িত ৫টা গ্রুপের অ্যাডমিন। আমি এই বিষয়টাতে যাবার আগে একটু জানতে চাই, তারা আসলে কে? দীপঙ্কর তালুকদার বা অন্য কারো ফোন চেক করার? তারা কি কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কর্মী? তারা কি সরকারের কাছ থেকে কোনোভাবে অনুমতিপ্রাপ্ত যে তারা যে কারো ফোন যেভাবে চেক করতে পারেন? তারা আসলে কারা? তারা কেউ না। তারা কিছু আন্দোলনকারী। তারা কোনোভাবেই দীপঙ্কর কেন কারো ফোনই চেক করতে পারেন না, সেই ক্ষমতা তাদেরকে নেই। এই ক্ষমতা তাদেরকে কে দিয়েছে? এই ক্ষমতা তাদেরকে দিয়েছে এই মোহাম্মদ ইউনূসের সরকার। কি করে আপনারা দেখুন। এই কাণ্ডটা কিন্তু, এই যে ফোন চেক করে কিছু একটা দাবি করে ফেলা, এই ঘটনাটা নতুন কিছু না। আপনাদেরকে যদি আমি 15ই অগাস্ট 2024 নিয়ে যাই, আপনারা মনে করতে পারবেন 15ই অগাস্টে যারা 32 নম্বরে শ্রদ্ধা জানাতে গেছিলেন বঙ্গবন্ধুর প্রতি, সেখানে এই বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা কর্মীরা তারা বিভিন্ন মানুষের ফোন চেক করেছেন এবং ফোন চেক করে বলেছেন এই লোকটা হলো আওয়ামী লীগের, এই লোকটা হলো এই, এবং সেই লোকগুলোকে তারা ইচ্ছামতো নাজেহাল করেছেন, যেটার বিচার এই সরকার অন্যান্য মব সন্ত্রাসের মতো এর বিচারও এখনো করেনি। এর ফলে হচ্ছে কি, তারা এখন যাকে চায়, যাকে তাদের মনে হয় যে তারা তাদের ব্যক্তিগত তথ্য তারা দেখতে চায়, তারা সেই তথ্যটা দেখতে পারে। যাই হোক, তারপরে দীপঙ্কর তালুকদারকে, যেটা পুলিশ পরে বলেছে এবং ওখানে থাকা বিভিন্ন স্থানীয় সাংবাদিকেরা পরে বলেছেন, ২০-২৫ জনের একটা দল দীপঙ্করকে মারতে মারতে থানায় নিয়ে যায় এবং থানায় নিয়ে গিয়ে তারা দাবি করে দীপঙ্করকে গ্রেফতার করতে হবে। পুলিশ দীপঙ্করের নামে কোনো মামলা না পেয়ে তাকে গ্রেফতার করতে অস্বীকৃতি জানায়। তখন তারা খুবই ক্ষুব্ধ হয়ে যায় যে তারা এত বড় নেতা, তারা বৈষম্য বিরোধী আন্দোলনের নেতা, তাদেরকে না করছে পুলিশ, যেই পুলিশকে জুলাইয়ে তারা মেরে অত্যাচার করে, যে পুলিশকে তারা মোটামুটি ধ্বংস করে ফেলতে সক্ষম হয়েছে, সেই পুলিশ তাদেরকে বলছে যে ছাত্রলীগের ছেলেকে গ্রেফতার করবে না। তারা যেটা করে, সেই থানার নিরাপত্তা বেষ্টনী ভেঙে দীপঙ্করকে আবার আক্রমণ করতে থাকে এবং তারা পুলিশের সাথে বিভিন্ন রকমের উত্তপ্ত বাকবিতণ্ডা হয়, পুলিশদেরকে আজে বাজে কথা বলে, ওসি রুমে গিয়েও তারা বিভিন্ন রকমের আজে বাজে কথা বলতে থাকে। এক পর্যায়ে তাদের মধ্যে সংঘর্ষ হয় এবং সংঘর্ষের পরে তারা দাবি করতে থাকে যে পুলিশ নাকি অন্যায়ভাবে তাদের ওপর আক্রমণ করেছে। পরের দিন যেটা হয়, পরের দিন সকাল বেলাতেই তারা পটিয়া থানায় পুলিশের পুলিশ পুলিশ আচ্ছা, আমি একটু দেখে বলি, আমি চট্টগ্রামের এই জায়গাগুলো খুব ভালো চিনি না। পটিয়া থানার মূল ফটকের সামনে তারা অবস্থান নেয় এবং পুলিশের বিচার দাবি সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে। ঘণ্টাখানেক পরে তারা সেখান থেকে একটু সরে গিয়ে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করে তারা স্লোগান দিতে থাকে এবং ২ পথে তারা মানুষের যাত্রা সম্পূর্ণ বন্ধ করে দেয়। ২ পাশে যান চলাচল বন্ধ হয়ে গিয়ে শুরু হয় তীব্র যানজটের। এবং সেই নেতাকর্মীদের সাথে তার যুক্ত হয় তাদেরই সহচর বলাটা আসলে ভুল, তারা তো বি বা সি টিম, তাদের এ টিম ছাত্রদল এবং শিবিরের নেতাকর্মীরা চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে তারা চলে আসে এবং তারা পুরো জায়গাটা আসলে পুরোপুরি অচল করে দেয়। দুপুরের পর সেনাবাহিনী আসে, রাস্তা থেকে তাদেরকে সরে যেতে বলে, তারা রাজি হয় না। আপনারা একটু খেয়াল করুন, সেই একই দিনের দুপুরের পরে তারা যেটা করে, চট্টগ্রাম শহরের ডিআইজি কার্যালয় ঘেরাও করে রাখে।
পাশাপাশি নগরের জাকির হোসেন রোডও অবরোধ করে রাখে। এই অবরোধটা এই ডিআইজির ডিআইজির অফিসের সামনে অবরোধ এবং জাকির হোসেনের অবরোধটা চলে প্রায় ২.৫ ঘন্টা। আর চট্টগ্রাম কক্সবাজারের সড়কটা তারা প্রায় ৯ ঘন্টা অবরোধ করে রাখে। মানে চট্টগ্রাম শহরটা তারা পুরোপুরি অচল করে দেয় জুলাই ২ তারিখ। চট্টগ্রাম ছাত্র দলের একজন নেতা বলেন, চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আমরা এখানে এসেছি, প্রয়োজনে এখানে আমরা আরেকটা জুলাই ঘটাবো। সেই আরেকটা জুলাই আসলে কি? সেই জুলাইটা হলো পুলিশ হত্যার জুলাই। সেই জুলাইটা হলো পুলিশ হত্যার পুনরাবৃত্তি, যেখানে পুলিশ ২০২৪ জুলাইয়ে তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে দাঁড়িয়েছিল বলে বাংলাদেশকে একটা মবের দেশ বানানো থেকে তাদেরকে থামানোর চেষ্টা করতে চেয়েছিল বলে সরকারি হিসাবেই জুলাই অগাস্ট মিলে ৪৪ জন পুলিশকে হত্যা করা হয়েছে। আসল সংখ্যা কত সেটা এই সরকার আমাদের জানতে দিচ্ছে না, কিন্তু একদিন না একদিন আমরা অবশ্যই জানবো। যাই হোক, সেই একই দিনে যখন আন্দোলন, তথাকথিত আন্দোলন, আসলে মব সন্ত্রাস চলছিল, নাহিদ ইসলাম সেই পটিয়ার সেই আন্দোলনের পক্ষে দাঁড়ান। সেই হামলা, থানাতে হামলা, এই যে যানজটের সৃষ্টি করা, এই পুরোটার পক্ষে দাঁড়িয়ে তিনি বলেন অভ্যুত্থানপন্থী সকল রাজনৈতিক দল, ছাত্র সংগঠন ও প্ল্যাটফর্ম যেন পটিয়ার শিক্ষার্থীদের পাশে দাঁড়ায়। আসলে এই মবের পেছনে জামাত, বিএনপি, এনসিপির গুন্ডাদেরকে ম্যাটিকুলাস মব সন্ত্রাস চালিয়ে যাবার উৎসাহ দেন। এই উৎসাহ পেয়ে এনসিপির যেই যুগ্ম সচিব, তার নাম আরিফ সোহেল, তিনি ভয়াবহ সব পোস্ট করতে থাকেন ফেসবুকে। সেই পোস্টগুলো হলো এরকম যে পটিয়া থানা গুড়িয়ে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে। আপনাদেরকে আমি একটু দেখাই তার পোস্টগুলো কেমন ছিল। এই হলেন আরিফ সোহেল, তিনি এনসিপির যুগ্ম সচিব। তিনি বলছেন পটিয়া থানা মাটির সাথে মিশায়া দিতে হবে। তিনি বলছেন কুলাঙ্গার ওসিকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আপনারা একটু মনে রাখবেন, ডিআইজির সাথে বৈঠকের পরে ডিআইজি সেই ওসি, পটিয়া থানার ওসি, তাকে ওখান থেকে প্রত্যাহার করে অন্য জায়গায় তাকে নেওয়া হয়। তাতেও তারা খুশি না। তাদের কথা হলো তাকে ওসিকে পুলিশ থেকে বরখাস্ত করতে হবে এবং তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আরিফ সোহেল আরেকটা খুবই ভয়াবহ একটা দাবি তোলেন। আমার হাতের বাম দিকে যে স্ট্যাটাসটা আছে, যে স্ট্যাটাসে কয়েকজন লোক একসাথে দাঁড়ানো দেখা যাচ্ছে, আমি দুঃখিত লেখাটা খুব স্পষ্টভাবে বোঝা যাচ্ছে না। এখানে লেখা আছে, তিনি বলছেন তারা ছাত্র জনতা যদি কোনো ছাত্রলীগ এবং আওয়ামী লীগের কর্মীকে থানায় নিয়ে যান, বিনা শর্তে তাদেরকে গ্রেফতার করতে হবে। মানে আপনি বুঝতে পারছেন? আপনারা একটু খেয়াল করে দেখুন, মামলা থাকুক আর না থাকুক, কোনো অভিযোগ থাকুক আর না থাকুক, যাদেরকে তারা থানায় নিয়ে যাবেন, এটা কিন্তু এনসিপির যুগ্ম সচিব আরিফ সোহেল বলছেন। হ্যাঁ, যাদেরকে তারা থানায় নিয়ে যাবেন, কোনো শর্ত না মেনে একদম বিনা বাধায় তাদেরকে পুলিশ গ্রেফতার করতে হবে, এটা তাদের দাবি। এরকম দাবি এনসিপি আগেও তুলেছিল। জুনে হাক্কানি পাবলিশার্স এর মালিক, তাকে এনসিপি তারা দাবি করে বসে যে গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে, গ্রেফতার করতে হবে। পুলিশ যখন রাজি না হয়ে তাদের কোর্ট থানায় নিয়ে যায়, সেই এনসিপিরই মাসুদ গিয়ে তাদেরকে ছাড়িয়ে নিয়ে আসেন। তো এনসিপি কিন্তু এই কাজটা বারবার করেছে। যেহেতু এনসিপি হলো মোহাম্মদ ইউনূসের কিশোর জ্ঞান, যেহেতু এনসিপি হলো কিংস পার্টি, তাদের বিচার করার কেউ নেই। এরকম হুমকি দেওয়ার পরেও তাদের কোনো বিচার হয় না। এই ঘটনাগুলো যখন ঘটছে, তখন পুরো বাংলাদেশ জুড়ে আরো যারা জামাতের কর্মী আছে, আরো যারা এনসিপির কর্মী আছে, তারা কি বলছে একটু দেখুন। একই জিনিস, পটিয়া থানা মাটির সাথে মিশায় দিতে হবে। একজন বলছেন পটিয়া ঘটনায় যদি সরকার কোনো পদক্ষেপ না নেয়, তাহলে খাম্বার সাথে ঝুলিয়ে রাখুন পুলিশদের, কথা ক্লিয়ার। দেখুন, এই যে ঘটনাটা পটিয়াতে ঘটলো এবং আরো ২-১টা থানাতেও এরকম ঘটনা ঘটেছে, এটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। ২০২৪ পুলিশ হত্যার যে ধারাবাহিকতা তারা শুরু করেছিল, সেই ধারাবাহিকতাতেই তারা পুলিশের উপর আক্রমণ করে যাচ্ছে, একের পর এক আক্রমণ করে যাচ্ছে। কোনো রকম কোনো বিচার কোথাও হচ্ছে না।
পুলিশ যে হত্যা হয়েছিল 2024-এর জুলাই অগাস্টে, আসল সংখ্যা তো আমরা বাদই দিলাম, সরকারের যে হিসাব 44 জন, তাদের বিচার ওই সরকার করবে না, কারণ তাদেরকে দায় মুক্তি আইন দিয়ে তাদেরকে দায় মুক্তি দিয়ে দেওয়া হয়েছে। এই যে লোকগুলো তারা প্রকাশ্যেই ঘোষণা দিচ্ছে, তাদের কোনো বিচার হয়েছে? তাদেরকে কি পুলিশ তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পেরেছে? পুলিশের সাহসটা কোথায় পাবে? পুলিশ হত্যার কোনো বিচার তো কোথাও হয় না, পুলিশ নির্যাতনের কোনো বিচার তো কোথাও হয় না। আরো একটু দেখুন, উনার নাম, আপনি জাতীয় পতাকার যত রকমের অবমাননা সম্ভব সেই অবমাননা তারা করে ফেলেছে। সেই দেখুন একজন সমন্বয়ক, জুলাইয়ের একজন সমন্বয়ক, তার নাম হাসিবুল, তিনি টিভিতে এসে প্রকাশ্যে ঘোষণা দিয়েছিলেন মেট্রো রেলে আগুন না দিলে, পুলিশদেরকে না মারা হলে বিপ্লবটা সহজে অর্জিত হতো না। পুলিশ হত্যাকে তারা বিপ্লব বলেছে, পুলিশ হত্যাকে তারা গণ অভ্যুত্থান বলেছে, পুলিশ হত্যাকে তারা শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আন্দোলন বলেছে। এগুলো আর কিচ্ছু না, এগুলো নির্বিচার হত্যাযজ্ঞ, এগুলো সরাসরি অপরাধযোগ্য সন্ত্রাস। হ্যাঁ, কোনো বিচার হয়নি, কিচ্ছু হয়নি, কোনো বিচার হয়নি বলেই একের পর এক মব সন্ত্রাস চলছে পুলিশের ওপর। এই যে দেখুন, কদিন আগে ডাস্টবিন শফিক, দুঃখিত, আমাদের ইউনূস সাহেবের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন মব বলবো না, এটা প্রেসার গ্রুপ। এই যে ক্রমাগত উৎসাহ তিনি দিচ্ছেন বলেই অগাস্ট 2024 থেকে মে 2025 পর্যন্ত পুলিশের ওপর 477টি হামলা চলেছে। এই হামলাগুলোর কোনো বিচার কি হবে? হবে না। এই হামলাগুলোর কোনো বিচার হবে না, কারণ আমরা জানি এই বিচারটা আসলে সরকার চায় না, কোনোভাবেই তারা এই বিচারটা চায় না। তারা আসলে পুলিশ হত্যাকে, মবকে জিইয়ে রাখতে চায়, কারণ এটাই তাদের ক্ষমতায় থাকার একমাত্র উপায়। আজকে যদি তারা মব সন্ত্রাসীদের বিচার করে, এই যে মব সন্ত্রাসী যারা, তারা আসলে মুখ খোলা শুরু করবে, তারা বলা শুরু করবে কি করে 2024-এর জুলাইয়ে তাদেরকে ব্যবহার করে এই সরকার ক্ষমতায় এসেছে। আজকে যদি তাদেরকে কোনো রকমের শাস্তি দেয়া হয়, এই সরকার কোনোভাবেই ক্ষমতায় টিকতে পারবে না, কারণ এই সরকারের একমাত্র সহযোগী হলো জামাত, বিএনপি এবং এনসিপির গুন্ডারা এবং এই পুরো মব। তো পুলিশ হত্যার নামে, পুলিশ নির্যাতনের নামে ওসিকে গ্রেফতার করতে হবে, একে তাকে বরখাস্ত করতে হবে, এই জিনিসটা আমি খুবই দুঃখিত দর্শক, আপনাদেরকে আমি খুবই আশার কোনো বাণী শোনাতে পারছি না। এই নির্যাতন, এই মব সন্ত্রাস, ম্যাটিকুলাস মব সন্ত্রাস, এটা চলবে, কারণ এই সরকার চায় এই মব সন্ত্রাস এবং পুলিশ হত্যা, পুলিশ নির্যাতন